কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গত তোমাদের দুটো ক্লাসে C3 এবং C4 চক্র আর প্রথম অধ্যায়ের যে জিনিসটা পড়তে হবে, যে জিনিসগুলো শুধু সেটা পড়িয়েছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা টিস্যু পড়ব, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু, এটা পড়ব। আর দ্বিতীয় অধ্যায়ের পড়া বলতে কোষের গঠন আছে। এখান থেকে শুধু তোমাদের কোষের ভেতরে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলোর গঠন পড়তে হবে। এছাড়া খুব বেশি কিছু পড়া নয়। মূলত এখানকার এই অধ্যায়ের পড়াটা বেশিরভাগ ক্ষেত্রেই টিস্যুর পড়াটা পড়তে হয়। এই জন্য তোমাদের টিস্যুটা আগে শেষ করবো ইনশাল্লাহ। এই জন্য দেখো আমি লিখে রাখছি উদ্ভিদ ও প্রাণীর টিস্যু। আসলে টিস্যু জিনিসটা কি, একটা জীব দেহ কিভাবে গঠিত হয় এটা তোমাকে আগে বুঝতে হবে টিস্যু বোঝার আগে। হ্যাঁ, এখন একটা জীব দেহ অন্যান্য পদার্থের মতো না, যেমন ধরো লোহা, তামা, রূপা, হ্যাঁ, সোনা, এইসব জিনিসের মতো না। তোমাদের জীব দেহ মূলত গঠিত হয় কোষ দিয়ে। ধরো কোষ, হ্যাঁ, এক একটা কোষ এরকম, কোষের গঠন তোমরা জানো, হয়তো এর মধ্যে ক্লাস 9-এ পড়ে ফেলেছো। তাহলে এরকম অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু। অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ। এবার অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় একটা তন্ত্র। এবার অনেকগুলো তন্ত্র মিলে একটা জীব দেহ তৈরি হয়। এইভাবে মূলত আমাদের জীব দেহ, সেটা উদ্ভিদও হতে পারে এবং প্রাণীও হতে পারে। হ্যাঁ, এইভাবে জীবের দেহ গঠিত হয়। তাহলে অনেকগুলো কোষ যারা একই ধরনের কাজ করে, তারা দেখতে একই রকম হতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে। এই কোষগুলো দেখতে একই রকম হতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে। তবে একটা কমন বৈশিষ্ট্য হলো এরা সবাই একই কাজ করবে। হ্যাঁ, যে কোষগুলো, যেমন ধরো চোখের ভিতরে যে কোষগুলো আছে, এই কোষগুলো মানুষের কি কাজ করে? মূলত দেখার কাজে সাহায্য করে। তাহলে চোখের ভেতরের কোষ এক ধরনের কোষ। আমাদের জিহ্বাতে বিভিন্ন ধরনের কোষ আছে, কিন্তু এই প্রত্যেকটা কোষের কাজ হলো এরা মূলত স্বাদ গ্রহণের কাজ করে। তাহলে জিহ্বাতে যতগুলো কোষ আছে সেটা দেখতে একই রকম হতে পারে, আবার আলাদা হতে পারে। এটা হলো জিহ্বার এক ধরনের টিস্যু। হ্যাঁ, তো এইভাবে একইভাবে উদ্ভিদেও তাই। এখন উদ্ভিদে ধরো খাবার পরিবহনের সাথে বা পানি পরিবহনের সাথে যেই জড়িত কোষগুলা, হ্যাঁ, এই সারা শরীরে খাবার পৌঁছায় দেয় পাতা থেকে সারা শরীরে। আবার মূলরুম থেকে পানি যেটা শরীরের মধ্যে প্রবেশ করে উদ্ভিদের, এটা সারা শরীরে ছড়ায় দেয়। তাহলে এই কোষগুলা দেখতে একই রকম হোক বা আলাদা আলাদা হোক, এরা একটা নির্দিষ্ট কাজ করতেছে। কি কাজ করতেছে? খাবার পৌঁছায় দেওয়ার কাজ করতেছে, পানি সারা শরীরে পৌঁছায় দেওয়ার কাজ করতেছে। এই কোষগুলো এক ধরনের টিস্যু। আশা করি টিস্যু বুঝতে পারছো। এবার এই টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয়। যেমন ধরো আমাদের হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ। হ্যাঁ, এরকম শরীরের অভ্যন্তরে যে জিনিসগুলো আছে, যেমন পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, হ্যাঁ, তারপরে ফুসফুস, এইগুলো আলাদা আলাদা একটা অঙ্গ। কেন? কারণ এই একটা অঙ্গের মধ্যে অনেকগুলো টিস্যু আছে। হ্যাঁ, এবার তাহলে অঙ্গ কাকে বলে? অনেকগুলো টিস্যু মিলে যেটা তৈরি হয় সেটা হলো অঙ্গ। ঠিক আছে, যেমন হাতের মধ্যে যে টিস্যুগুলো আছে, যেমন যোজক টিস্যু আছে, এরপরে এপিথেলিয়াল টিস্যু আছে, হ্যাঁ, নার্ভ টিস্যু আছে, মাসকুলার টিস্যু আছে, এই সবগুলো মিলে তৈরি করে হলো একটা অঙ্গ তৈরি করে। এরপর অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র তৈরি করে। এখন তন্ত্র মানে সিস্টেম, যেমন পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র তোমরা পড়েছো। এখন একটা তন্ত্রের মধ্যে অনেকগুলো অঙ্গ থাকে, যেমন পরিপাক তন্ত্রের একটা অঙ্গ মুখ, তারপরে একটা অঙ্গ মুখ গহ্বর, গলবিল একটা অঙ্গ, তারপরে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, বায়ু, এগুলো আলাদা আলাদা অঙ্গ। এই অঙ্গগুলো মিলে একটা তন্ত্র তৈরি করেছে। কি তন্ত্র? সেটা পরিপাক তন্ত্র। এইভাবে শ্বসন তন্ত্র আছে, হ্যাঁ, রেচন তন্ত্র আছে, আলাদা আলাদা তন্ত্র। এই অনেকগুলো তন্ত্র মিলে একটা দেহ তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে জীবের দেহ কিভাবে গঠিত হয়। হ্যাঁ, এখন প্রথমে তোমাদের বই পড়া আছে, তোমাদের বইয়ে উদ্ভিদ টিস্যু আগে পড়া আছে। হ্যাঁ, কোষের গঠন দেওয়া আছে এক পাশে। এবার দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে উদ্ভিদ টিস্যুটা আগে পড়া আছে। উদ্ভিদ টিস্যু বলতে সারা উদ্ভিদ দেহে কি কি ধরনের টিস্যু থাকতে পারে এখানে আলোচনা করা আছে। হ্যাঁ,
আসলে উদ্ভিদ দেহে তিন ধরনের টিস্যু থাকে, একটা হলো নিঃস্রাবী টিস্যু, একটা হলো সরল টিস্যু, একটা হলো যোজক টিস্যু, এরকম আছে। হ্যাঁ, সরি, যোজক টিস্যু মানে জটিল টিস্যু। কিন্তু তোমাদের বই নিঃস্রাবী টিস্যুটা দেওয়া নাই, টিস্যু দেওয়া আছে হলো দুইটা, সরল টিস্যু আর জটিল টিস্যু। এটা এই দুটো আমরা পড়বো ইনশাআল্লাহ। তবে সারা উদ্ভিদ দেহে যে টিস্যুগুলো আছে, এই টিস্যুর কোষগুলো কিছু কিছু কোষ বিভাজনের সক্ষম, মানে কোষগুলো বিভাজিত হতে পারে। এদের কি বলা হয়? ভাজক টিস্যু। ভাজক টিস্যু আর মানে যে টিস্যুর কোষগুলা বিভাজনে সক্ষম, বিভাজিত হতে পারে, আর হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু এইটা এই দুই ধরনের টিস্যু সারা উদ্ভিদ দিয়ে পাওয়া যায়। এই টিস্যু কোষগুলা ভাজক টিস্যু মানে বিভাজনে সক্ষম, বিভাজন হতে পারে, আর এই টিস্যু কোষগুলা বিভাজনে অক্ষম, বিভাজিত হতে পারে না। তোমাদের বইয়ে ভাজক টিস্যু পড়াটা দেওয়া নাই, অতএব আমরা এটা মুছে ফেলি। শুধু স্থায়ী টিস্যুটা আছে। এখন স্থায়ী টিস্যু কোষ, তোমাদের স্থায়ী টিস্যু দেওয়া আছে দুই ধরনের, একটা হলো সরল আর একটা হলো জটিল। আমি যেভাবে বলতেছি এভাবে মনে রাখবা। এখন সরল টিস্যু কোনগুলো? সরল, দেখো খেয়াল করো আমার কথাগুলো, মনোযোগ দিয়ে শোনো। সরল টিস্যু হলো যে টিস্যুর কোষগুলা সবাই দেখতে একই রকম, আর টিস্যু মানে একটা নির্দিষ্ট কাজ করবে। হ্যাঁ, একই কাজ করবে, সবাই মিলে একটা নির্দিষ্ট কাজ করবে। তাহলে যে টিস্যুর কোষগুলা দেখতে একই রকম, 19-20 দেখতে একই রকম, কাছাকাছি দেখতে, এই টিস্যুগুলোকে বলা হচ্ছে সরল টিস্যু। তাহলে সরল টিস্যু কাকে বলে আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ে এই সরল টিস্যু কোষগুলো তিন ধরনের হতে পারে। সরল টিস্যু তিন ধরনের হতে পারে। একটা হলো একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এইগুলো হচ্ছে সরল টিস্যুর প্রকারভেদ। এগুলো হচ্ছে তোমাদের সরল টিস্যুর প্রকারভেদ। হ্যাঁ, তাহলে এই প্যারেনকাইমার টিস্যুর মধ্যে যতগুলো কোষ আছে দেখতে একই রকম হবে। বৈশিষ্ট্য তোমার মুখস্থ করে নেবে। এই চিত্র সহ বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখতে কিরকম হয়, কোষ প্রাচীর কিরকম হয়, সাইটোপ্লাজম কিরকম থাকে, নিউক্লিয়াস কিরকম থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এইগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে বৈশিষ্ট্যগুলো এবং চিত্র মুখস্থ করতে হবে। চিত্র পরীক্ষায় আসলে অবশ্যই চিত্র দিতে হবে। যদি পুরো প্রশ্নের চিত্র চাই তাও দিতে হবে, যদি প্রশ্নের চিত্র না চাই তাও দিতে হবে। হ্যাঁ, তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এখান থেকে পড়াটা কি? পড়া হলো এই টিস্যুগুলোর বৈশিষ্ট্য এবং কাজ। কোথায় পাওয়া যায়, উদ্ভিদের কোন কোন অংশে এই টিস্যুগুলো পাওয়া যায়। তাহলে এগুলো কি করতে হবে? লিখে ফেলি। একটা হলো প্রথম চিত্র করতে হবে, দ্বিতীয় হলো বৈশিষ্ট্য করতে হবে, এরপরে হলো কাজ করতে হবে। ঠিক আছে? কাজ মানে কি কাজ করে, প্যারেনকাইমা টিস্যু কি কাজ করে, কোলেনকাইমা টিস্যু কি কাজ করে এবং স্ক্লেরেনকাইমা টিস্যু কি কাজ করে, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই তিনটা মুখস্থ করে ফেলবা। আমি তোমাদের এখানে বলতে গেলে অনেক সময় লাগবে, এই পড়াটা আজকে শেষ করতে পারবো না। এই জন্য আমি তোমাদের বলে দিলাম কি করতে হবে, এভাবে তোমরা মুখস্থ করে দেবে। যারা ক্লাস 10-এ আছো মেয়েরা, জানা মধ্যে তোমাদের এটা মুখস্থ থাকার কথা, কারণ আমি তোমাদের এটা মুখস্থ করিয়েছি। হ্যাঁ, তাহলে এই সরল টিস্যু কাকে বলে, সরল টিস্যু কত প্রকার, কি কি, চিত্র, বৈশিষ্ট্য, কাজ। তো আরেকটা কথা, উদ্ভিদের কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কোথায় কোথায় পাওয়া যায়, এই জিনিসগুলো তোমাদের শেষ কমপ্লিট করবে। ঠিক আছে? তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তোমাদের এইগুলো সরল টিস্যু। আমি একবারে সামারি বলে দিই। পড়া হলো সরল টিস্যু কাকে বলে, যে সরল টিস্যু হলো যে টিস্যুর কোষগুলা দেখতে একই রকম, যে টিস্যুর কোষগুলা দেখতে একই রকম, সেইগুলোকে বলা হচ্ছে উদ্ভিদের সরল টিস্যু। এটা মনে রাখবে, এটা কিন্তু স্থায়ী, এরা কোষ বিভাজনে অক্ষম। আমরা শুধু স্থায়ী টিস্যু করতেছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কোষ বিভাজনে অক্ষম। এখন প্যারেনকাইমা, বৈশিষ্ট্য করতে হবে, চিত্র, কাজ এবং উদ্ভিদের কোথায় কোথায় পাওয়া যায় সেটা করতে হবে। এরপরে কোলেনকাইমা, কোলেনকাইমা একই ভাবে চিত্র, বৈশিষ্ট্য, কাজ এবং উদ্ভিদের কোথায় কোথায় পাওয়া যায় সেটা করতে হবে। এরপরে স্ক্লেরেনকাইমা, চিত্র,
চিত্র, বৈশিষ্ট্য, কাজ এবং উদ্ভিদের কোথায় কোথায় পাওয়া যায় সেটা পড়তে হবে। আশা করি বুঝতে পারছো এখান থেকে কি কি পড়া। তাহলে খেয়াল করো, আমরা সরল টিস্যু পড়ব, এরপরে জটিল টিস্যু দেখো। তাহলে এই পড়াটা তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা বলবো জটিল টিস্যু। 2 নম্বর হলো জটিল টিস্যু। জটিল টিস্যু দেখো, জটিল টিস্যু কোনগুলো টিস্যু? উদ্ভিদের দেহে যেই টিস্যুগুলা মূলত পরিবহনের কাজ করে সেগুলো টিস্যু হলো জটিল টিস্যু। এখন পরিবহন 2 ধরনের আছে উদ্ভিদে, একটা হলো খাদ্য পরিবহন, একটা হলো পানি পরিবহন। একটা হলো খাদ্য পরিবহন, একটা হলো পানি পরিবহন। এবং জটিল টিস্যু কাকে বলে? জটিল টিস্যু হলো যে টিস্যুর কোষগুলো দেখতে আলাদা আলাদা, এক একজন দেখতে এক এক রকম, কিন্তু এর একটা নির্দিষ্ট কাজ করে, পরিবহনের কাজ করে। সেটা খাদ্য পরিবহন হতে পারে, পানি পরিবহন হতে পারে। তাহলে খাদ্য পরিবহনের কাজ যদি করে যে টিস্যুগুলো, পানি পরিবহনের কাজ যে টিস্যুগুলো করে সেই টিস্যুগুলোকে কি বলবো আমরা? জটিল টিস্যু বলবো। ঠিক আছে? এখন জটিল টিস্যু কেন? কারণ এই টিস্যুর কোষগুলা দেখতে আলাদা আলাদা। এখন তোমাদের বইয়ে জটিল টিস্যু যেটা দেওয়া আছে সেটা হলো 2 প্রকার। একটা হলো জাইলেম, আর একটা হলো ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম এরা হলো জটিল টিস্যুর উদাহরণ। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু। কেন এদেরকে জটিল টিস্যু বলা হয়? আমি যেভাবে বলতেছি সেভাবে মুখস্থ করে রাখবো। কেন এদেরকে জটিল টিস্যু বলা হয়? কারণ হলো জাইলেম টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলা দেখতে একই রকম, আলাদা আলাদা। হ্যাঁ, একইভাবে ফ্লোয়েম টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে সেই টিস্যুর কোষগুলো দেখতে একই রকম না, আলাদা আলাদা। হ্যাঁ, এই কারণে এদেরকে বলা হচ্ছে জটিল টিস্যু। এখন জাইলেম টিস্যুর মধ্যে কি কি ধরনের কোষ আছে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। জাইলেম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ পাওয়া যায়, দেখতে আলাদা কারণে এদেরকে 4 ধরনের বিভিন্ন ধরনের কোষ পাওয়া যায় জাইলেম টিস্যুর মধ্যে। হ্যাঁ, 4 ধরনের কোষ পাওয়া যায়। একটা হচ্ছে ট্রাকিড, লিখে ফেলি, ভেসেল, তারপরে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা। তাহলে এই 4 ধরনের কোষ পাওয়া যায় হলো জাইলেম। এই কারণে এটা জটিল টিস্যু। এখন তোমাদের পড়াটাকে পড়া হলো ট্রাকিডের চিত্র, বৈশিষ্ট্য, ভেসেলের চিত্র, বৈশিষ্ট্য, জাইলেম প্যারেনকাইমার বৈশিষ্ট্য, জাইলেম স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন এই 4 ধরনের কোষ জাইলেম টিস্যুতে পাওয়া যায়। এই কারণে এরা হচ্ছে জটিল টিস্যু, আলাদা আলাদা কোষ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি সংক্ষেপে কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এইভাবে তোমরা ক্লাস 9 কিন্তু এগুলো কমপ্লিট করে রাখছো আমার বিশ্বাস। হ্যাঁ, এখন শুধু একবার করে দেখলেই হবে। এই জন্য আমি খুব বেশি বিস্তারিত বলতেছি না, শুধুমাত্র কি কি পড়তে হবে সেটা বলতেছি। তাহলে এখন ট্রাকিড কি, ভেসেল কি, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্ক্লেরেনকাইমা কি, এগুলো তোমাদের পড়তে হবে। এখন খেয়াল করো, জাইলেম পরিবহনের কাজ করে, ফ্লোয়েম পরিবহনের কাজ করে। জাইলেম উদ্ভিদে পানি পরিবহন করে, জাইলেম জল পরিবহন করে। কি পরিবহন করে? জল পরিবহন করে। ফ্লোয়েম ফুড পরিবহন করে। জাইলেম জল, ফ্লোয়েম ফুড, এটা এলোমেলো কথা। জাইলেম পানি পরিবহন করে। জাইলেম কোষগুলো যেগুলো, যে জাইলেমের যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোর কাজ কি? পানি পরিবহনে সহায়তা করে। মানে হচ্ছে পানি পরিবহন কোন দিক থেকে কোন দিকে হয়? নিচের দিক থেকে উপর দিকে হয়। মনোরম দিয়ে পানি শোষণ করে। এই পানিটা সারা শরীরে পাতা পর্যন্ত পৌঁছায় দেয় হলো, প্রতিটা কোষে কোষে পৌঁছায় দেয় হলো এই টিস্যুগুলো, এই জাইলেম টিস্যু। ট্রাকিড, জাইলেম টিস্যুর মধ্যে ট্রাকিড কোষ আছে, ভেসেল কোষ আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম স্ক্লেরেনকাইমা আছে। মূলত পানি পরিবহন করা হচ্ছে ট্রাকিড এবং ভেসেল। ঠিক আছে? আর এই জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম স্ক্লেরেনকাইমা এই ট্রাকিড এবং ভেসেলকে সাপোর্ট দেয়। ট্রাকিড এবং ভেসেলকে সাপোর্ট দেয় যাতে এরা ঠিকঠাক পানি পরিবহন করতে পারে। এখন জাইলেম দেখতে কিরকম, ভেসেল দেখতে কিরকম তোমাদের বইয়ে চিত্র সহ দেওয়া আছে, সেটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এই কোষগুলো পানি পরিবহন করে। এরপরে আমরা দেখবো হলো, এটা মুছে ফেললাম, ফ্লোয়েম। ফ্লোয়েমে একইভাবে 4 ধরনের কোষ আছে। হ্যাঁ, ফ্লোয়েমে 4 ধরনের কোষ আছে। এখন এই 4 ধরনের কোষের নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। এক ধরনের কোষ হলো সিড টিস্যু,
সিট টিউব। 2 নম্বর হলো সঙ্গী কোষ। সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা, আর হলো ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। এই 4 ধরনের কোষ ফ্লোয়েম টিস্যুতে আছে। এবং ফ্লোয়েম টিস্যু মানে কি? এরা ফুড পরিবহন করে, মানে খাদ্য পরিবহন করে। খাদ্য কোথায় তৈরি হয়? উদ্ভিদে পাতায় তৈরি হয়, সবুজ অংশে তৈরি হয়। এই সবুজ অংশের খাদ্য তৈরিকৃত খাদ্য সারা শরীরে প্রত্যেকটা কোষে কোষে উদ্ভিদের পৌঁছে দেয় হলো এই যে ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু 4 ধরনের কোষ থাকে, এই কারণেই তারা জটিল টিস্যু। তাহলে সিট টিউব একটা, সঙ্গী কোষ একটা, ফ্লোয়েম প্যারেনকাইমা হচ্ছে একটা, ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। আসলে মূলত খাদ্য পরিবহন করে সিট টিউব এবং এই সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম স্ক্লেরেনকাইমা। এই কোষগুলো কি কাজ করে? এরা মূলত এই সিট টিউবকে সাপোর্ট দেয়, খাদ্য পরিবহনের জন্য সাপোর্ট দেয়। এই 4 ধরনের কোষ নিয়ে আসলে ফ্লোয়েম টিস্যুটা গঠিত। তোমাদের পড়া হলো এই টিস্যুগুলোর বর্ণনা তোমাদের মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে, চিত্র সহ। তাহলে চিত্র ইন্টারের বইয়ে দ্বাদশ শ্রেণীর একাদশ বইয়ে যে বোটানি উদ্ভিদবিদ্যা বই আছে, উদ্ভিদ বিজ্ঞান, ওই বইয়ে ফার্স্ট পার্ট বইয়ে চিত্রটা সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো। হ্যাঁ, তাহলে ওই চিত্রটা এখানে দিয়ে দিবা। তাহলে এই হলো জটিল টিস্যু। তোমাদের বইয়ে পড়াটা মূলত এই পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, এই পর্যন্ত দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হলো প্রাণী টিস্যু। তোমাদের এই বইয়ে চিত্র দেওয়া আছে, ফ্লোয়েম জাইলেমের চিত্র দেওয়া আছে, তবে ইন্টারের বইয়ে আরো সুন্দর করে চিত্রটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। নেটে বাবা ফ্লোয়েম টিস্যু লিখে সার্চ দিলে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা উদ্ভিদের টিস্যু পড়লাম, এরপরে আমরা প্রাণী টিস্যু পড়লাম। এখন উদ্ভিদের টিস্যু খেয়াল করো, উদ্ভিদের টিস্যুর সাথে প্রাণী টিস্যু মিলাতে যাবা। এখন উদ্ভিদে আমরা বললাম যে কিছু কোষ বিভাজিত হতে পারে, কিছু কোষ বিভাজিত হতে পারে না, এইভাবে ভাগ করা হয়েছে। কিন্তু প্রাণীর টিস্যু এইভাবে ভাগ করা হয়নি। হ্যাঁ, অতএব উদ্ভিদের টিস্যুর সাথে প্রাণীর টিস্যু কোনো মিলাইতে যাবে না, এটা সম্পূর্ণ আলাদা, এভাবে ধরে নাও। এখন উদ্ভিদে আমরা যে টিস্যুগুলো দেখলাম, প্রকারভেদগুলো দেখলাম, এরপরে প্রাণীতে কি কি ধরনের টিস্যু আছে সেটা দেখব। প্রাণীতে মূলত সারা প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে, সেটা মানুষ হোক, বিভিন্ন কুকুর, বিড়াল, গরু, ছাগল, যত যাবো, সব প্রাণীতে মোট 4 ধরনের টিস্যু পাওয়া যায়। মোট 4 ধরনের টিস্যু পাওয়া যায়। যত টিস্যু আছে এর মধ্যে সব 4 ধরনের টিস্যু। একটা হলো এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু। এপিথেলিয়াল টিস্যু। এরপরে 2 হলো যোজক টিস্যু বা কানেক্টিভ টিস্যু। যোজক টিস্যু। 3 নম্বর হলো মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যু। 4 নম্বর হলো নার্ভ টিস্যু। এই 4 ধরনের টিস্যু। তাহলে সারা প্রাণীর শরীরে মোটে এই 4 ধরনের টিস্যু পাওয়া যায়। এখন এপিথেলিয়াল টিস্যু কোনগুলা? আবরণী টিস্যু। এপিথেলিয়াল শব্দের অর্থই হলো আবরণী টিস্যু। এখন শরীরের আবরণ যে টিস্যু দিয়ে গঠিত হয়েছে, শুধু শরীরের আবরণ না, প্রতিটা অঙ্গের আবরণ যে টিস্যু দিয়ে গঠিত হয়, সেই টিস্যুটা হলো আবরণ টিস্যু। একদম ফ্রেশ বাংলা কথা। প্রতিটা অঙ্গ, এখন সেটা শরীরের অভ্যন্তরেও হতে পারে, শরীরের বাইরেও হতে পারে। বাইরের যে আবরণ টিস্যু, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। আবার পাকস্থলী ধরো বা হৃৎপিণ্ডে, এর যে আবরণী যে টিস্যুটা আছে, সেটাও আবরণ আছে যে টিস্যু দিয়ে গঠিত, সেটা এপিথেলিয়াল টিস্যু। হ্যাঁ, ফুসফুসের যে আবরণ, সেটাও আবরণী টিস্যু। কিডনির যে আবরণ, সেটাও আবরণী টিস্যু। তাহলে প্রত্যেকটা অঙ্গের আবরণটাই হলো আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। এখন এখানে আবরণী টিস্যুর কয়েকটা প্রকারভেদ দেওয়া আছে। যেমন আবরণী টিস্যুর উপরের কোষগুলো দেখতে কেমন, এটার উপর ভিত্তি করে দেওয়া আছে। এক নম্বরটা হলো স্কোয়ামাস আবরণ টিস্যু। স্কোয়ামাস আবরণ টিস্যু মানে এই আবরণ টিস্যুর উপরের কোষগুলা মানে আয়সাকার, মাছে যেরকম আঁশ থাকে এইরকম। উদাহরণটা দেখে নিও। এরপরে কিউবয়েডাল মানে হলো, কিউব শব্দের অর্থ ঘন, মানে এই টিস্যুর, এই আবরণ টিস্যুর উপরের কোষগুলা ঘনাকার, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অনেক লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে বড় বড়, এই কারণে এটাকে বলা হচ্ছে কিউবয়েডাল আবরণী টিস্যু। উদাহরণ দেখে নিও। এরপরে হচ্ছে আছে হলো কলামনার আবরণ টিস্যু। কলামনার মানে স্তম্ভের মতো, যেই আবরণ টিস্যুর উপরের কোষগুলো একদম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা কোষ, এরকম লম্বা লম্বা কোষ,
এরকম লম্বা লম্বা কোষ, এরকম লম্বা লম্বা কোষ। এটা হচ্ছে কলামনার, দেখো একবার স্তম্ভের মতো, এই যেগুলো নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। এখন এটা এক ধরনের প্রকারভেদ দেওয়া আছে। এরপরে আরেকটা ভিত্তি করে প্রকারভেদ দেওয়া আছে যে এই কোষগুলো আসলে এই যে ভিত্তি পর্দার উপর আছে, ভিত্তি পর্দার উপরে কিভাবে সজ্জিত থাকে, এটার উপর ভিত্তি করে তোমাদের এখানে দেওয়া আছে সাধারণ আবরণী টিস্যু। যে এই ভিত্তি পর্দার উপর একটা স্তর, ভিত্তি পর্দার উপর একটা স্তরে যদি কোষ সাজানো থাকে, তাহলে এই আবরণী টিস্যুকে আমরা বলবো হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এরপরে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এই ধরো অনেকগুলো কোষ আছে একটা ভিত্তি পর্দা, তারপর অনেকগুলো কোষ আছে, হ্যাঁ অনেকগুলো কোষ আছে। তাহলে এই প্রত্যেকটা এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। উদাহরণগুলো দেখে নিও, ঠিক আছে? কাকে বলে এবং এখান থেকে পড়া কি পড়া হলো কাকে বলে এবং উদাহরণ। এরপরে সিউডো স্টেরিফাইড, এটা একটা আলাদা। সিউডো স্টেরিফাইড মানে তোমার দেখে মনে হবে যে একটা স্তর, কিন্তু আসলে ওর মধ্যে কয়েকটা স্তর সাজানো আছে। দেখে মনে হবে যে একটা স্তর, কিন্তু ওর মধ্যে অনেকগুলো স্তর আছে। যেমন ধরো এই আবরণী টিস্যু ভিত্তি পর্দার উপরে, এটা ধরো ভিত্তি পর্দা। এখন ধরো আমাদের বই ছবি দেওয়া আছে, দেখো এগুলো কোষ, দেখো কয়টা স্তর আছে বোঝা যাচ্ছে না, কোষে কয়টা স্তর আছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই কারণে এটাকে বলা আছে, ধরো এটা ভিত্তি পর্দা, এটা ভিত্তি পর্দা, এটার উপরে এইভাবে কোষগুলো সাজানো থাকবে। উদাহরণ চিত্র সহ দেওয়া আছে, চিত্রগুলো খুব ভালো মতো মুখস্থ করে নেবো। পরীক্ষার খাতায় চিত্র সাক বা না সাক তোমাকে চিত্র দিতে হবে, ঠিক আছে? এরপরে আছে হলো তোমাদের যোজক টিস্যু। তাহলে এটা বুঝতে পারলাম। যোজক টিস্যু, যোজক টিস্যু আসলে কানেকটিভ টিস্যু, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ, একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যু, হ্যাঁ যে টিস্যুটা জোড়া লাগায় দেয়, যে টিস্যুটা কানেকশন করে দেয়, এটা হলো যোজক টিস্যু। দুই প্রকার হতে পারে, একটা হলো ফাইব্রাস আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। এখন ফাইব্রাস যোজক টিস্যু কোনগুলা? যে যোজক টিস্যুর মধ্যে ফাইবারের আধিক্য থাকে, আঁশ থাকে, আঁশ থাকে, যে যোজক টিস্যুর মধ্যে আঁশ থাকে সেই যোজক টিস্যুগুলোকে বলা হচ্ছে ফাইবার যোজক টিস্যু। দুই ধরনের, একটা হচ্ছে স্কেলেটাল যোজক টিস্যু আর একটা হচ্ছে কার্টিলেজ বা কোমলাস। তোমাদের আরো পড়া আছে দৃঢ়তা ও চলন অধ্যায়ে আছে, ইনশাআল্লাহ তোমাদের শাকিল স্যার হয়তো এটা খুব ভালো মতো পড়াবে। আর তরল যোজক টিস্যু কোনগুলো? তরল যোজক টিস্যু হলো রক্ত। রক্ত মানে এখানে এই টিস্যুগুলো, তরল যোজক টিস্যু এগুলো আছে মানে লিকুইডটা বেশি থাকে এবং এর মধ্যে কোষগুলো ভাসতে থাকে। রক্ত হলো তরল যোজক টিস্যুর উদাহরণ। রক্ত সম্পর্কে আরো ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ, সামনের শাকিল স্যার তোমাদের এটা পড়াবে। তাহলে এটা হচ্ছে এছাড়া মারা হচ্ছে লসিকা, এটাও তরল যোজক টিস্যুর উদাহরণ। তাহলে এটা হলো যোজক টিস্যু। এবং মাসকুলার টিস্যু, পেশি টিস্যু কোনগুলা? পেশি টিস্যু হলো মানব শরীরে বা প্রাণীদের শরীরে পেশি গঠন করে যে টিস্যুগুলা, সেগুলো হচ্ছে পেশি টিস্যু। এখন পেশি টিস্যু তিন ধরনের হয়, একটা হলো ঐচ্ছিক পেশি টিস্যু, আরেকটা হলো অনৈচ্ছিক পেশি টিস্যু, আরেকটা হচ্ছে কার্ডিয়াক পেশি টিস্যু। আচ্ছা, ঐচ্ছিক পেশি টিস্যু এটা হচ্ছে প্রাণী তার নিজের ইচ্ছা অনুযায়ী সংকোচন এবং প্রসারণ করতে পারে। যেমন বলো এখানে যে টিস্যুটা আছে, এখানে যে মাসলটা আছে বা পেশি টিস্যু আছে, এটা আমি নিজের ইচ্ছা মতো সংকোচন করতে পারতেছি, নিজের ইচ্ছা অনুযায়ী প্রসারণ করতে পারতেছি। তাহলে এটা হলো ঐচ্ছিক পেশি টিস্যু। আর অনৈচ্ছিক পেশি টিস্যু কোনগুলা? যে টিস্যুর কোষগুলা নিজের ইচ্ছাতে, প্রাণীর নিজের ইচ্ছাতে সংকোচন এবং প্রসারণ হয় না, সে তার নিজের ইচ্ছাতে সংকোচন প্রসারণ হয়। যেমন হলো আমাদের অন্ত্র যেগুলো আছে, যে পাকস্থলী যেগুলো আছে, পাকস্থলীর অভ্যন্তরের টিস্যুগুলা অনবরত সংকোচন এবং প্রসারণ হয়। আমি ইচ্ছা করলে এটা কন্ট্রোল করতে পারি না, তুমি ইচ্ছা করলে, কোনো প্রাণী ইচ্ছা করলে এটা কন্ট্রোল করতে পারবে না, সে তার নিজের ইচ্ছাতেই সংকোচন হয়, নিজের ইচ্ছাতেই প্রসারণ হয়। এই টিস্যুগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি টিস্যু। আমি সংক্ষেপে বলতেছি, তোমাদের এইগুলা বৈশিষ্ট্য সহ, চিত্র সহ সুন্দর মতো মুখস্থ রাখতে হবে। আর কার্ডিয়াক পেশি টিস্যু কোনগুলো? কার্ডিয়াক বা হৃদপেশি, মানে হচ্ছে হৃদপিণ্ড গঠিত হয় যে টিস্যু দিয়ে, সেটাকে কার্ডিয়াক পেশি টিস্যু বা হৃদপেশি বলা হয়। এখন এটা আমার দেখতে কিরকম? এটা আসলে গঠনটা হলো ঐচ্ছিক পেশির মতো, গঠনটা, এই টিস্যুর গঠনটা হলো ঐচ্ছিক পেশির মতো, ঐচ্ছিক পেশি টিস্যুর মতো, কিন্তু কাজটা হলো অনৈচ্ছিক পেশি। কাজ মানে এই হৃদপিণ্ড সবসময় সংকোচন এবং প্রসারণ হচ্ছে, এটা আমি তুমি নিয়ন্ত্রণ করতে পারি সংকোচন প্রসারণ না, সে তার নিজের ইচ্ছাতেই
সংকোচন হচ্ছে, সে তার নিজের ইচ্ছাতেই প্রসারণ হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো হলো হৃদপেশি টিস্যু। সর্বশেষে হলো নার্ভ টিস্যু। এটা হলো প্রাণীর একটা স্পেশাল টিস্যু। এই টিস্যুর তোমরা পড়েছো ক্লাসে, এই টিস্যুর একটা একক আছে, এক একটা কোষকে বলা হয় নিউরন, এক একটা কোষকে বলা হয় নিউরন। এই নিউরন অনেকগুলো লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন মিলে এই নার্ভ টিস্যুটা তৈরি করে, এবং এটা স্কিনের নিচ দিয়ে সারা শরীরে একদম জালের মতো ছড়াই আছে, এবং এটার কেন্দ্র হলো মস্তিষ্ক। এটার কেন্দ্র হলো মস্তিষ্ক, এবং মস্তিষ্ক আর সুষমা কাণ্ড এরা হলো পুরা নার্ভ টিস্যুটাকে নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরে উদ্দীপনা, তাপ, চাপ, অনুভূতি সব কিছু এরা রিসিভ করে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। কেউ যদি ধরো কোনো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, কি করতে হবে, সাথে সাথে গরম লাগতেছে, কি করতে হবে সাথে সাথে, বা কোনো কিছুই কামড় দিলেও সাথে সাথে কি করতে হবে, এই সিদ্ধান্তগুলোও এই নার্ভ টিস্যুগুলো নেয়। এখন এই নিউরনের গঠন তোমাদের এখান থেকে পড়তে হবে। শাকিল স্যার তোমাদের যখন ওই অধ্যায়টা পড়াবে, যে সমন্বয় অধ্যায়, ওইখানে নিউরনের গঠন ডিটেলস পড়া আছে, ওইখান থেকে এই পড়াটা কমপ্লিট করে নিতে হবে। এটা তোমাদের শাকিল স্যার ডিটেলস পড়াবে। তাহলে এই অধ্যায়টা এই পর্যন্ত শেষ। আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় পড়বো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার আমার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Do you want to know?